সকল প্রবাসী বাংলাদেশিদেরকে এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত প্রবাসীরা রয়েছেন তাদের সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে আসলে পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের কারণে যে ডিজাস্টার তৈরি হয়েছে এই ডিজাস্টারের কারণে আসলে বিশ্বের প্রত্যেকটি দেশ যেমনিভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনিভাবে এখানে পৃথিবীব্যাপী বাড়ছে মৃত্যুর সংখ্যা। তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে বলি যে আজকে এই মালয়েশিয়া থেকে আমরা পিবিএন টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট এবং সারা পৃথিবী জুড়ে আমরা কানেকশন করব। তার মধ্যে আমাদের সাথে রয়েছেন আমাদের লন্ডন থেকে আমাদের বাংলাদেশি প্রিয় ভাই জাহাঙ্গীর এবং আমাদের সাথে আছেন সিঙ্গাপুর থেকে আমাদের একজন ডক্টর এবং আমাদের মালয়েশিয়া থেকে যোগ দিবেন বেশ কয়েকজন। শুরু থেকে আপনাদেরকে বলে রাখি যে আসলে পৃথিবীব্যাপী করোনা ভাইরাস যে ডিজাস্টার তৈরি করেছে এই ডিজাস্টারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুই। এই পরিস্থিতিতে আসলে প্রবাসে আমাদের প্রিয় প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন সেই বিষয়টি জানতে শুরুতে আমরা চলে যাব এই মুহূর্তে লন্ডনে। লন্ডন থেকে আমাদের সাথে যোগ দিবেন আমাদের প্রিয় ভাই জাহাঙ্গীর। তিনি আমাদেরকে জানাবেন আসলে লন্ডনে প্রবাসী বাংলাদেশিরা কি অবস্থায় রয়েছেন এবং তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু কেমন চলছিল এই বিষয়টি আমাদেরকে জানাবেন আমাদের প্রিয় ভাই জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমি লন্ডন থেকে জাহাঙ্গীর বলছিলাম। আসলে আমাদের এখানে বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো তা না। আমাদের এখানে প্রায় 2,61,184 জন এফেক্টেড, তার ভিতরে ডেথ অলরেডি 36,940 পিপল। সো অল টুগেদার আমাদের ইকোনমি অলসো রিয়েলি নট গুড। রাইট নাও আমাদের 35% ইকোনমি ড্রপ হয়ে গেছে। তারপরে আপনার আমাদের ওয়েদার খুবই ভালো ছিল, আজকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং ফিল 24 ডিগ্রি। সরকারি নির্দেশনার কারণে আমরা আসলে বাইরে যেতে পারতেছি না। বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আসলে ঘটনা হচ্ছে সমস্যাটা একার না। আপনি একটা রোগ নিয়ে বাসায় গেলেন, আপনার ফ্যামিলি আছে, আশেপাশে আছে, অনেকের এই জিনিসটা স্প্রেড হতে পারে। যার কারণে বি কেয়ারফুল এভরিওয়ান। আমরা সবাই সবার থেকে অ্যাটলিস্ট সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলাটাই উচিত। আর সত্য কথা বলতে যে ঈদ উদযাপন, আমরা আসলে এই ধরনের ঈদ উদযাপন আমাদের জীবনে কখনো করছি কিনা জানি না, তবে জীবনের এই প্রথম একটা ডিফারেন্ট ঈদের উৎসব আমরা পালন করলাম। কোনো বন্ধু বান্ধব ফ্যামিলি কেউ আসলে নট অ্যালাউড টু কাম ইনসাইড দ্য হাউস। এইভাবে আমাদের ঈদের জামাত করতে পারে নাই অনেকেই। তারপরে মসজিদে যাওয়া নিষেধ, সবকিছু থেকে আমরা মোটামুটি বঞ্চিত হয়েছি। বাট হোয়াট এভার, ইনশাআল্লাহ হয়তোবা ভেরি সুন আমাদের এই করোনা ভাইরাসের হয়তো একটা ভ্যাকসিনের কি পাওয়া মানে ক্লু পাওয়া গেছে। হয়তো ইউকে থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, বিভিন্ন দেশ থেকে হোক, কোনো একটা শর্ট আসবেই। বাট আমাদের বর্তমান পরিস্থিতি আসলে খুব যে একটা ভালো তা না। গভর্নমেন্ট বাই দ্য নেক্সট 2 উইকস হয়তোবা রিওপেন করতে পারে লকডাউনটা। তাই এই আর কি আমি এখানে বর্তমান পরিস্থিতি মানে সবাই একটা সারা পৃথিবীতে আমরা আতঙ্কের ভিতরে আছি। আসলে আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে আল্লাহ পাক এই মহামারী থেকে আমাদেরকে আসলে মুক্ত করে এবং সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে। আমি আপনাকে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো যে আসলে এই পরিস্থিতিতে আপনাদের প্রবাসী ওখানে লন্ডনের যে সমস্ত ভাইরা রয়েছেন আসলে তারা এই মুহূর্তে কেমন ফিল করছেন, বা আপনাদের এই পরিবার পরিজন নিয়ে আপনারা দীর্ঘ লকডাউনের মধ্যে ছিলেন, এই পরিস্থিতিতে আপনারা কেমন মনে করছেন যে আসলে পরবর্তী দিনগুলো আপনাদের কেমন কাটবে? যে বর্তমানে 35% ইকোনমি অলরেডি ড্রপ, বাট ইফ দে কন্টিনিউ লাইক দিস তাহলে হয়তো আমাদের আরো ইকোনমি ড্রপ হয়ে বাংলাদেশিরা এখানে যে যেখানে আছি আসলে সবাই তো লকডাউন ইনডোরে আছি, আমরা সবাই বাসার ভিতরে আছি। বাট আমাদের কি ওয়ার্কার যারা তাদেরকে কাজে যাইতে হইতেছে, কারণ কি ওয়ার্কার 2-3টা সেক্টর আছে, ওদেরকে 2-3টা সেক্টরে আপাতত খোলা, আর বাকি সব সেক্টর আপনার ঘরে বসে কাজ করতে পারতেছে, অনলাইনে তাদেরকে কাজ করার মতো সুযোগ দিতেছে। তারপরে যারা কি ওয়ার্কার তাদের 10% এক্সট্রা স্যালারি ওরা দিতে চাইতেছে। প্লাস যারা আসলে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নমেন্ট যথেষ্ট সাপোর্ট দিছে এই ব্যাপারে। লাস্ট
বিশেষ করে যারা বাংলাদেশিরা ম্যাক্সিমাম ট্যাক্সি ড্রাইভার, রেস্টুরেন্টের বিভিন্ন মালিক, তাদের তো অ্যাটলিস্ট ছোটখাটো ব্যবসা থেকে শুরু করে সবাইকে গভর্নমেন্ট বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে এবং খুব অল্প পরিমাণে সুদের হারে বেশ টাকা পয়সা দিয়ে চাইতেছে তারা ক্ষুদ্র ব্যবসায়ী। মানে গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের জন্য যাতে আমাদের কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম ভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে, বিভিন্ন ভাবে চাকরি করতেছে, বিভিন্ন ভাবে পাবলিককে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে প্রতিটা কাউন্সিল এবং প্রতিটা ঘর ডোর টু ডোর তারা সবসময় খোঁজ খবর নিতেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেটা সেটা হচ্ছে স্কুলটা। স্কুলটা এই মুহূর্তে বন্ধ, প্লাস একটা এক্সামিনেশন ছিল, ওই এক্সামটাও মনে করেন এখন আপাতত বন্ধ আছে। তবে ওদের একটা চিন্তা ভাবনা আছে প্রাইমারি স্কুল মনে করো তাহলে তোমরা যাও। এই মুহূর্তে আমি সবাইকে নির্দেশ করবো বা সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে বাইরে যদি আপনারা বের হন অবশ্যই যেন মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার গুলো মাস্ক ইউজ করবেন আপনার জন্য এবং আদার্সের জন্য। ওখানে তো আসলে আপনি ফ্যামিলি নিয়ে আছেন না আপনি একা আছেন ওখানে? না, আমি এখানে আমার ফ্যামিলি নিয়ে আছি, আমার ভাইদের মা আছে। নরমালি আমরা দুই ভাই একই সাথে নরমালি প্রতি বছর ঈদ করি, কিন্তু আনফরচুনেটলি এই বছর আমরা আলাদা আলাদা ভাবে ঈদ করতে দিচ্ছে। এটাই আপনার এই যে বাংলাদেশে যে আপনাদের ফ্যামিলি রয়েছে, এই বাংলাদেশের ফ্যামিলিদের সাথে আসলে এই যে ঈদ বিনিময়ের ক্ষেত্রে আপনারা কি কি প্রবলেম ফেস করেছেন, অথবা ফ্যামিলিকে আসলে আগে যেভাবে টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিতে পেরেছেন এখন কি সেভাবে আসলে সাপোর্ট দেওয়ার সুযোগ হয়েছে কিনা? হ্যাঁ, আসলে আমাদের এখানে সম্পূর্ণ গভর্নমেন্ট সাপোর্টেড। প্রতিটা কাউন্সিলের এক একটা এরিয়া আছে, কাউন্সিলররা সবসময় খবর নিতেছে এবং তারা ফোন করতেছে, মেসেজ দিতেছে, তারপরে আপনার ইমেল করতেছে যে তোমরা আসো, তোমাদের খাবার দাবার নিয়ে যাও। এই ধরনের সাপোর্ট গুলো আসলে যে পাবলিক টু পাবলিক ওরকম ভাবে আসলে খুব একটা দেওয়া হয় না। এই কারণে দেওয়া হয় না কারণ এখানে কাউন্সিলই সবকিছু দেখাশোনা করে আমাদের। এখানে আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটি হলো যে আপনার জানেন যে সারা পৃথিবী ব্যাপী যে করোনা ভাইরাসের কারণে ডিজাস্টার তৈরি হয়েছিল, সেই ডিজাস্টারের কারণে আসলে আপনাদের ক্ষতির সংখ্যাটা কি পরিমাণ আপনারা মনে করছেন? ওখানে আপনারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করছেন? ক্ষতিগ্রস্ত আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, জানি না এই ক্ষতিগ্রস্ত কাটায় উঠতে হয়তো ইংল্যান্ডের আরো 20-30 বছরও লেগে যেতে পারে, এরকম একটা অ্যানালাইজাররা ধারণা করতেছে যে আমাদের যে ক্ষতিগ্রস্ত রয়েছে এই ক্ষতিগ্রস্ত রিকভার করতে ইট উইল বি টেক ভেরি লং টাইম। এন্ড সেকেন্ড থিং, ইংল্যান্ড আপনারা হয়তো জানেন যে ডিসেম্বরের ব্রেক্সিট ফাইনাল ডিসিশন নিতেছে ওরা, যে ওরা একেবারে ইউরোপ ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে। তো এই হিসাব করে দেখা যাচ্ছে যে আসলেই মানে ইংল্যান্ড একটা বিপদগ্রস্ত পরিস্থিতির ভিতরে পড়ে যাবে সবাই আশা করতেছে। এখন আমি আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাই, সেই বিষয়টি হলো যে আসলে সার্বিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন যে আসলে আপনাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়ার মতো কোনো প্রক্রিয়া আপনারা দেখছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা দেখছি, কারণ আমাদের মিনিমাম লাস্ট ফিউ মান্থস আপনারা দেখছেন হয়তো নিউজের মিডিয়াতে মানে 500, 700, 800 এরকম ভাবে আমাদের মৃত্যুর সংখ্যা ছিল, সেখান থেকে আমাদের মৃত্যুর সংখ্যা এখন 150, 60, 70 চলে আসছে। দ্যাট মিনস করোনা ভাইরাসের যে মৃত্যুর সংখ্যাটা, সেই সংখ্যাটা আমাদের ক্রমে আসতেছে। ইনশাল্লাহ হয়তো বা আমাদের এটা 0 পয়েন্টে চলে আসবে, এরকম আশাবাদী সবাই। এখন এই যে মনে করেন যে আপনি ওখানে কি বিজনেস করছেন না ওখানে আপনি জব করছেন? আমি এখানে জব করছি ভাই। আপনি জানেন যে আসলে পৃথিবীব্যাপী এই করোনা ভাইরাসের ডিজাস্টারের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে যেটি হচ্ছে যে ওয়ার্কার ছাঁটাইয়ের একটা প্রক্রিয়া চলছে। তো আপনি লন্ডনে কি আপনি এরকম কোনো কিছু ফিল করছেন কিনা যে আসলে আপনাদের ওয়ার্কারদেরকে ছাঁটাই করা হবে বা এরকম কোনো সম্ভাবনা আপনারা দেখছেন কিনা? হ্যাঁ, আসলে ঘটনা হচ্ছে প্রতিটা কোম্পানি তারা অনেক মাইনাসে চলে গেছে, নাম্বার 1। নাম্বার 2, যাদের যে সমস্যাগুলো হচ্ছে, যেমন রিটেল সাইডে ধরেন কেউ একদিনের কাজের কন্ট্রাক্ট আছে, তাকে একদিনে কাজ দেওয়া হচ্ছে, বাকি 4 দিন বা 3 দিন 2 দিন তাদেরকে আর ওভারটাইমটা দেওয়া হচ্ছে। এটা হলো এক ধরনের এফেক্টেড। সেকেন্ড এফেক্টেড যেটা হচ্ছে আপনার মনে করেন অনেকেই তাদের
কোম্পানি যদি এস্টাবলিশ না হতে পারে, কোম্পানি যদি সার্ভাইভ না করতে পারে, তখন তারা অবশ্যই ওয়ার্কার ছাঁটাই করবে। এবং এই করোনা ভাইরাসের কারণে গভর্নমেন্ট স্ট্রিক্টলি বলে দিয়েছে যে এই মুহূর্তে তোমরা কোনো ধরনের কোনো পদক্ষেপ নিবে না, বরঞ্চ যারা জব করবে কি ওয়ার্কার তাদেরকে 10% এক্সট্রা স্যালারি দিচ্ছে। আর যারা মনে করেন আইসোলেশনে আছে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে 80%। তো সর্বদিক থেকে চিন্তা করলে হ্যাঁ আমরা একটা বিপর্যয়ের ভিতরে আসলে যদি লকডাউনটা ওপেন করে দেয় তাহলে অনেকেই আমাদের জব হারাবে। এখন আপনি আসলে কি মনে করছেন যে এই মুহূর্তে যদি লকডাউন ওপেন করে দেয় অনেকে চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে? দ্যাটস মিন আপনি কি মনে করছেন যে আসলে অনেক বাংলাদেশির বেকারত্বের সংখ্যা সেখানে বেড়ে যাবে? তো এই বেকারত্বের সংখ্যা বেড়ে গেলে আসলে আপনারা বাংলাদেশ সরকারের প্রতি আপনাদের কি আহ্বান, যে আপনাদেরকে বাংলাদেশ সরকার কিভাবে সাপোর্ট দিতে পারে, এটা আপনারা কিভাবে দেখছেন? আসলে বাংলাদেশ সরকার তো সর্বোপরি সব দিকে সাহায্য সহযোগিতা সবভাবেই করতেছে। যারা বাইরে আছে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করতেছে, যে যেখানে আছে এমবিসির মাধ্যমে তারা বিভিন্ন ভাবে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করতেছে। তারপরে সবার খোঁজ খবর নিতেছে পার্সোনালি, স্পেশালি ইংল্যান্ড হাই কমিশনার তো ভেরি স্ট্রংলি তারা কাজ করতেছে। আর যারা ব্রিটিশ সিটিজেন আছে তারা জব হারাবে, ঠিক আছে, বাট জব সেন্টার থেকেও তারা যথেষ্ট ফ্যাসিলিটি পাবে, প্লাস তারা জব হারালেও তাদেরকে জব অ্যারেঞ্জ করে দিবে। ব্রিটিশ গভর্নমেন্ট এই ধরনের পদক্ষেপ তারা অলওয়েজ নেয় এবং এবারও দিবে। এবং যতদিন তারা জব দিতে না পারবে অ্যাটলিস্ট তারা তাদের ভরণ পোষণের যত টাকা লাগে পয়সা লাগে সবকিছুই গভর্নমেন্ট দিবে। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আসলে ব্রিটিশে আমাদের যে সমস্ত বাংলাদেশিরা এমনিতে যাদের হলো যে নাগরিকত্ব নেই, তারা শুধুমাত্র জব করছেন সেই জায়গাটিতে, আসলে তাদের পরিস্থিতিটা হলো যে কি হইতে পারে বলে আপনি ধারণা করছেন? আসলে তাদের পরিস্থিতিটা বিগত 3 মাসে তাদের পরিস্থিতি খুবই খারাপ, এখনো খারাপ। অনেকের আছে ধরেন স্টুডেন্ট যারা আছে তাদের 20 ঘন্টা কাজের পারমিট, দেখা গেল 20 ঘন্টা কাজ করে তাদের পোষে না, তারা হয়তো আরেকটা জব করে। এই সব কিছু চিন্তা করলে দেখা যায় যে তারা আসলে খুব একটা কঠিন অবস্থার ভিতরে দিনযাপন করতেছে। আর সেকেন্ড থিং, যারা ইলিগেল আছে এখানে তাদের পরিস্থিতি আসলে খুবই খারাপ, কারণ গভর্নমেন্টে যাদের রেজিস্ট্রেড নাম আছে তারা হয়তো গভর্নমেন্ট ফ্যাসিলিটি পাইতেছে, বা যারা স্টুডেন্ট আছে লেখাপড়া করতেছে তাদেরও একটা পরিস্থিতি ভালো আছে। বাট টোটালি যারা ইলিগেল আছে, যারা মনে করেন আসলে কাজের পারমিশন নাই, যে কোনো ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করে, এই লোকগুলো আসলে প্রচন্ড ভাবে কষ্ট করতেছে। এই সুবাদে আমি আপনাদেরকে বলবো যে যেখান থেকে পারতেছে যার যার এলাকাতে সবাই যার যার খোঁজ খবর নিতেছে এবং তারা সেভাবে চেষ্টা করে যাচ্ছে। আসলে আপনি কি তাহলে মনে করছেন যে এই মুহূর্তে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা লন্ডনে রয়েছেন, যারা অবৈধ অবস্থায় রয়েছেন, যাদের আনডকুমেন্টেড, আমরা অবৈধ বলতে বুঝি যারা আনডকুমেন্টেড রয়েছে, তারা আসলে হ্যারাসমেন্টের সম্ভাবনা হইতে পারে, অথবা তারা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো আপনি আসলে ওখানকার হাই কমিশন তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে বা কি পদক্ষেপ নিবে বলে আপনি আশা করছেন? আসলে এই ব্যাপারে আমার কোনো নলেজ নাই। তারা হয়তো যদি বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করে অবশ্যই বাংলাদেশ সরকার তাদের জন্য ভালো কিছু করবে। তা সব ধরনের সুযোগ সুবিধা বা কিছু একটা দেওয়ার আশাবাদী অবশ্যই আমি, এবং আমি আশা করি তারা যেন অবশ্যই এই ধরনের সাহায্য সহযোগিতা তাদের জন্য করে। এখন আপনার পক্ষ থেকে আসলে বাংলাদেশ সরকারের প্রতি কি অনুরোধ আপনি রাখতে চান? বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ। এই কারণে বাংলাদেশ সরকার যেভাবে প্রতিক্রিয়া নিয়েছে এই পর্যন্ত, আমি জাস্ট দেখছি লাস্ট লকডাউন থেকে শুরু করে এই পর্যন্ত এভরিথিং ইজ ফাইন গোয়িং অন। বাট আসলে আমাদের দেশটা তো একটু ডিফারেন্ট, ব্যতিক্রম। আপনারা জানেন কেউ রুলস রেগুলেশন মানতে চায় না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। বিদেশে যেমন মনে করেন আমাদেরকে বলছে তোমরা ঘর থেকে বের হবা না, তোমরা স্টে অ্যাট হোম, তোমাদের যে কোনো কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করবা 111-এ। হ্যাঁ, তারা বাংলাদেশে আসলে ওরকম ভাবে হয়তো বা ফলো করতেছে না, বাট সরকার সর্বোপরি সবকিছুই চেষ্টা করতেছে। আসলে একটা সরকার একা সবকিছু তো সম্ভব না যদি আমরা জনগণ সচেতন না হই। সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট জনগণ সচেতনতা। আমি যদি আমার সচেতন হই, আরেকজন যদি আরেকজনের সচেতন হয়, তাইলে হয়তো গভর্নমেন্টের জন্য আরো ইজি হবে এই জিনিসটা প্রোটেক্ট দেওয়ার জন্য।
এখন আপনি আসলে একজন লন্ডন প্রবাসী হিসেবে আপনার আসলে বাংলাদেশ সরকারের কাছে আপনার কি অনুরোধ যে আপনি আসলে কিভাবে তাদেরকে বলবেন যে মানুষকে সাপোর্ট দিতে, যে বাংলাদেশ সরকার হলো যে কিভাবে বাংলাদেশের মানুষগুলোকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে, যেমনি ভাবে লন্ডন সরকার তার দেশের জনগণকে রক্ষা করার জন্য তারা ভূমিকা পালন করছে, এই বিষয়ে আপনি আসলে আপনার বক্তব্য জানতে চাই। আসলে আমি এই ব্যাপারে আপনাকে বলবো যে আজকে সকালেও আমি ফেসবুকে দেখলাম যে একটা সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিক ভাই চিটাগাঙে, তো বললো করোনা কি হয়েছে, তাকে করোনা ছোট্ট একটা রোগ, এতে আমাদের কোনো সমস্যা নাই, আর ঈদের সময় ঈদ তো আমাদের পালন করতেই হবে, ঈদের পোশাক তো আমাদেরকে কিনতেই হবে, তা নাহলে কিভাবে আমরা ঈদ করবো। আসলে তারা বুঝতেই পারতেছে না যে করোনা যে কতটা ভয়ঙ্কর, যেটা আমরা বাইরে বসে রিয়ালাইজ করতে পারতেছি বা দেখতেছি, কিন্তু বাংলাদেশের মানুষ আসলে এটাকে সিরিয়াসলি কোনো কিছুই ওরকম ভাবে নিতে চাইতেছে না, কিছু সাধারণ জনগণ। তা আমাদের উচিত প্রত্যেকটা এলাকা ভিত্তিক, গ্রাম টু গ্রাম, শহর টু শহর, এলাকা ভিত্তিক সবাই যেন তাদেরকে আমরা সচেতন করি। এটা তো আসলে একার কাজ না, সবাই মিলে করতে হবে একত্রিত, তাইলে হয়তো সরকার মনে করেন আরো সাফল্য পাবে। এখন এই মুহূর্তে আসলে আপনার অনুরোধ কি সরকারের প্রতি, যে সরকার কি করা দরকার? আমি আপনাকে একটু বলে রাখি যে মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের মাধ্যমে যে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করেছিল, আসলে এই ধারাবাহিকতায় আসলে বাংলাদেশে কি ওইভাবে জরুরি অবস্থা জারি করে সেখানে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি করে ওইভাবে সম্ভব ছিল কিনা? আসলে ওরা যদি আইন মানে তাহলে তো আপনার 144 দ্বারা জারি করা লাগে না, কিন্তু 144 দ্বারা জারি করাটা তো আসলে ঠিক না। যদি গভর্নমেন্ট ওরকম সিচুয়েশন দেখে তাহলে অবশ্যই সে পরিস্থিতি হিসাবে কাজ করবে। এখন আপনারা আসলে যারা প্রবাসে রয়েছেন তাদের অনেক লোক ঈদের ছুটিতে দেশের বাড়িতে গেছে, দেখেন এত লকডাউন থাকা অবস্থায় তারা কিভাবে গেছে আপনারা সবাই মিডিয়াতে দেখছেন। আবার ঈদ শেষ হয়ে গেলে তারা কিন্তু পুনরায় আবার চেষ্টা করবে আসার জন্য। যে লোকটা তারা শহর থেকে গ্রামে নিয়ে গেল, গ্রামে সরাইলো, গ্রাম থেকে আবার শহরে নিয়ে আসলো। এখন আমি শুধু এটাই বলবো যে প্রতিটা এলাকাতে সবাই যদি চেষ্টা করে তাহলে এটা প্রোটেক্ট দেওয়া আমার মনে হয় না খুব একটা কঠিন কিছু। এখন আসলে আপনার পক্ষ থেকে হলো যে সর্বশেষ আপনার প্রবাসীদের জন্য আপনার কাছে অনুরোধ, আপনি কি করতে চান যে প্রবাসী বিদেশি যারা রয়েছে, বিদেশি বাংলাদেশি যারা রয়েছে তাদের জন্য আপনার আসলে অনুরোধ কি? আমি যারা নন ডকুমেন্টেড তাদেরকে বলবো যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন কিংবা যোগাযোগ করো, তারা যদি বিভিন্ন রকম সমস্যায় থাকে অবশ্যই ওখানে গেলে কোনো সাহায্য সহযোগিতা পাবে। অনেকে হয়তো জানে না, যারা না জানেন এখানে ফোন নাম্বার আছে, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে, তারা যোগাযোগ করবে। আর আমার পক্ষ থেকে আমি বলবো পৃথিবীর যে যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং করোনা থেকে যেন সবাইকে আল্লাহ সবাইকে মুক্ত রাখে, এবং সবাই যেন সচেতনতা অবলম্বন করে। কারণ সচেতনতার অবলম্বন যদি না করে তাহলে হয়তো এই রোগটা আরো বেশি ছড়াবে। যেমন ইউকে গভর্নমেন্ট চিন্তা করতেছে যে বাই দ্য নেক্সট 2 উইকস এর ভিতরে হয়তো তারা ওপেন করে দিবে। ওপেন করে তারা আসলে ওপেন মানে এই না, তারা কয়েকটা সেক্টর ওপেন করবে, তারা দেখবে হাউ মাচ এফেক্টেড। যদি দেখে যে আবার মৃত্যু সংখ্যা বাড়ে, এফেক্টেড বাড়ে, অবশ্যই তারা ফুললি লকডাউন করবে। এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং, তারা চিন্তা ভাবনা করতেছে যে কোন এলাকাতে বেশি এফেক্টেড হচ্ছে এবং কেন হচ্ছে, সেসব জিনিসগুলো তারা দেখবে। দেখার পরে প্রয়োজনীয় ওই এলাকাগুলো ফুললি লকডাউন করার চিন্তা ভাবনা আছে তাদের। তা আমি ঠিক এইভাবেই বাংলাদেশ সরকারকেও বলবো যে সবাইকে বোঝানোর জন্য মিডিয়াতে আরো যেন বেশি বেশি দেখায় এবং আমাদের মানুষকে যেন সচেতন করে। সবাই অনেকেই আমরা জানি না করোনা ভাইরাসটা কি, এটা যে কত ভয়ঙ্কর। তা আমার উচিত, আমিও বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে ফোন করছি, বন্ধু বান্ধব সবার সাথে বলছি, এলাকা ভিত্তিক যারা আছে সবাইকে যতটুকু সাহায্য সহযোগিতা করার আমি আমার সাধ্যমতো আমার এলাকাতে চেষ্টা করছি এবং এখনো করতেছি। ইনশাআল্লাহ আগামীতেও করবো। যদি এটা লঙ্গার হয় তাহলে আমি পরবর্তীতে আবারও পদক্ষেপ নিব। এই আসলে এখানে দশে মিলি করিকা। জাহাঙ্গীর ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত। আমরা জাহাঙ্গীর ভাই আমাদের আমি যারা আছে তারা যদি সরকারের সাথে একটু আগায় আসতো তাহলে সরকারের জন্য হয়তো বা আরো ইজি হইতো। আমি চাই প্রতিটা ব্যবসায়ী যেন সরকারকে সাপোর্ট করে,
সরকারকে যদি সাপোর্ট করে তাহলে হয়তো সরকার আরো উদ্যোগ বেশি নিতে পারতো, আরো মানুষকে সাহায্য সহযোগিতা বেশি করতে পারতো, আরো ত্রাণ দিতে পারতো। কারণ সরকারের একার পক্ষে তো সম্ভব না। আমাদের একটা গরিব দেশ, এখানে ভেরি ডিফিকাল্ট। বড় বড় দেশগুলো হিমশিমের ভিতরে আছে। তা আমি মনে করবো যে যারা ব্যবসায়ী আছে সবাই এগিয়ে আসেন, সবাই সবাইকে সাপোর্ট করার, এলাকা ভিত্তিক সাপোর্ট করার চেষ্টা করেন, তাহলে হয়তো এই জিনিসটা হবে অন্তত অ্যাটলিস্ট। জাহাঙ্গীর ভাই আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। আমরা যাব এরপরে সিঙ্গাপুরে আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর M.A. রহমান। আমরা তার সাথে কথা বলবো আসলে সিঙ্গাপুরে আমাদের যে সমস্ত M.A. রহিম, সিঙ্গাপুরে আমাদের সাথে রয়েছেন ডক্টর M.A. রহিম। আমরা সিঙ্গাপুরে আমাদের ডক্টর M.A. রহিমের সাথে কথা বলবো ওখানকার